সুপ্রিয় দর্শক, আমরা যারা চট্টগ্রামবাসী আছি তারা ঢাকা গিয়ে ঢাকার ভাইরাল আগারগাঁওর সেই কেক খাওয়া কোনোভাবেই সম্ভব না। তাই আজকে আপনাদের সাথে ঢাকা আগারগাঁওর সেই কেক রেসিপি, তাও আবার কোনো প্রকার ওভেন ছাড়া চুলাতে তৈরি করে শেয়ার করছি। যেখানে রয়েছে স্পঞ্জ কেক তৈরি, ক্রিমের সাথে কালার মিক্সিং, সাথে ফুল তৈরি আর ওয়াইপার পেপার দিয়ে কেক ডেকোরেশন এ টু জেড। চলুন তাহলে দেখে নেওয়া যাক। শুরুতে যেহেতু স্পঞ্জ কেক চুলাতে তৈরি করব আর এজন্য আমাদের শুকনো উপকরণ চেলে নিতে হবে। তার জন্য মিক্সিং বোল, ছাঁকনা, 1.5 কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1.5 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে চেলে মিশিয়ে নেব। অবশ্যই চেলে মিশিয়ে নিতে হবে। যত বেশি চেলে নিবেন তত বেশি আপনাদের কেকটা স্পঞ্জি হবে। আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে বেকিং পাউডার একটা সাইডে দলা হয়ে না থাকে। তো এইবার আমি যে পাত্রে 6টা ডিম নিয়েছি সেই পাত্রটা সম্পূর্ণ শুকনো ছিল। যে পাত্রে ডিম নেবেন ডিমের ফোম করার জন্য সেখানে কোনো প্রকার পানি অথবা তেল থাকা যাবে না। এতে করে আপনাদের ডিমের ফোমটা পারফেক্ট হবে না। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এইবার আমি ইলেকট্রিক বিটারটা 3, 4 এইভাবে দিয়ে শুরুতে বিট করে নিচ্ছি 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো। যেহেতু আমাদের কেকটা হবে 1.5 কেজি, যদিও 3 পাউন্ডের অর্ডার ছিল, সেটা ডেকোরেশন করতে করতে দেখা গেল 3.5 পাউন্ড প্লাস হয়ে গিয়েছে। তো আমি 1 কাপ ভরে চিনি দিলাম, যেখানে গ্রামের মাপে রয়েছে 230 থেকে 35 গ্রামের মতো। চিনিটা দিয়ে মিনিট 1.5 বিট করে 50-50। এরপরে আরও দিয়ে দিলাম 1/3 কাপের 1 কাপ চিনি, যেখানে 80 গ্রাম চিনি রয়েছে। সচরাচর 2টা ডিমের জন্য আমরা হাফ কাপ 100 গ্রাম চিনি ধরি। আমার মতো সেই অনুযায়ী যদি 1.5 কাপ চিনি দেই, চিনির কোয়ান্টিটি বা মিষ্টিটা অনেক বেশি হয়ে যাবে। চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমাদের যখন ডিমের ফোমটা 90% পর্যন্ত হয়ে এসেছে, তখন আমি বিটাটা বন্ধ করে এইভাবে চারপাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিনিটা মাঝে এনে আবারও বিট করব। এই কাজটা অবশ্যই বিটাটা বন্ধ করে আপনাদের কয়েকবার করতে হবে। তা না হলে চিনিটা কোথাও হয়তো মিক্সিং বলে নিচে দলা পেকে থাকবে। পরবর্তী সময়ে আপনাদের কেকটা ফুলবে ঠিকই, কিন্তু উপরে ভেজা ভেজা থাকবে। অনেকে প্রশ্ন করেন কেক হয় ঠিকই, ফুলে ঠিকই, কিন্তু উপরে ভেজা ভেজা থাকে। এই তো এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আনুমানিক, যেখানে 10 ml 10 ml রয়েছে ভ্যানিলা এসেন্স। দিয়ে আগে থেকে ছেলে রাখা সে শুকনো উপকরণ সব একসাথে দিয়ে দিলাম। যারা এই সেক্টরে নতুন তারা 2 থেকে 3 ধাপে সমস্ত শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নেবেন। শুকনো উপকরণ মেশানোর কয়েকটা ধাপ রয়েছে, যেমন শুকনো উপকরণ কিন্তু খুব স্লো মেশানো যাবে না। এতে করে আপনাদের কেকটা বেক হবে ঠিকই, কিন্তু উপরে নিচে রাবারি হয়ে যাবে। আর যদি আপনারা খুব জোরে জোরে মিক্স করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ডিমের ফোমটা ডেবে যাবে, ফলে কেকটা পরবর্তী সময়ে শক্ত হয়ে যাবে। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি স্প্যাচুলা দিয়ে একটু চেক করে দেখছি চারপাশে কোনো প্রকার শুকনো উপকরণ মিক্সিংগুলো আটকে আছে কি না। আর চিনির কোয়ান্টিটিটা খুব বেশি কমানো যাবে না, কারণ হচ্ছে চিনি কিন্তু কেকের গঠনে অনেক সহায়তা করে, কেকের আর্দ্রতা ধরে রাখে। 12 ইঞ্চি একটি কেক টিনে একটি নর্মাল পেপার দিয়েছি, নিচে কিছুটা তেল দিয়েছি। কেক টিনের চারপাশে কখনো তেল দিবেন না, এতে করে কেকটা ফুলে চুপসে যাবে। তো 5 ডিম পরিমাণ বেটার আমি 12 ইঞ্চ কেক টিনের মধ্যে নিয়েছি, আর 6 ইঞ্চ টিনের মধ্যে নিচ্ছি 1 ডিম পরিমাণ। আজকে আমরা স্কোয়ার একটা কেক তৈরি করব, কিন্তু রাউন্ড শেপ কেক টিনের মধ্যে আমরা কেকটা কেন বেক করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এর মূল কারণ হচ্ছে লোডশেডিং। তো আমার 12 ইঞ্চ কেক টিনটা ওভেনে যাবে মূলত। তো আমার সেই হাঁড়িতে 12 ইঞ্চ কেক টিনটা যাবে না কোনোভাবে, স্কোয়ার সাইজেরটা। তো যদি ওভেনে স্কোয়ার কেক টিনের মধ্যে সমস্ত কেক বেটার দিয়ে কেক মানে স্পঞ্জ কেকটা তৈরি করতে যাই, বারবার লোডশেডিং হবে, ফলে আমার কেকটা নষ্ট হয়ে যাবে। তার জন্য এই রাউন্ড শেপ কেকটা আমি কীভাবে স্কোয়ার শেপ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা তারের স্ট্যান্ড দিয়েছি সবসময় রেগুলার হাঁড়িতে। তো যখন আমার হাঁড়িটা প্রিহিট হয়েছে, এর মধ্যে কেক টিনটা বসিয়ে দিয়েছি। আর ছোটো সাইজের যে 6 ইঞ্চি কেক টিনের মধ্যে আমি কেক বেটা নিয়েছি সেটাও পাশের চুলাতে বসিয়ে দিলাম। সেই ফাঁকে আমরা ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তো আজকে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। আমি বরফ ঠান্ডা অবস্থায় ভরে 2 কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে নিয়েছি। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। আগে আমরা একটি ক্রিমের প্যাকেট দিয়ে 10 থেকে 12টা কেক ডেকোরেশন করতাম, কিন্তু বর্তমানে দেখা যায় ক্রিমের ভলিউম কোয়ালিটিটা খুবই বাজে বা লো করাতে দেখা গেল, যেখানে 1/3 কাপের 1 কাপ মানে 80 গ্রাম ক্রিম দিয়ে একটা 1 পাউন্ডের কেক ডেকোরেশন করতাম, সেখানে 1 কাপের চাইতে পরিমাণে বেশি লাগে। তো সেই অনুযায়ী আমি ক্রিমটা বাড়িয়ে নিয়েছি। এইবার আমি ইলেকট্রিক বিটার মিডিয়াম হাই স্পিডে দিয়ে মোটামুটি কিছুটা বিট করে নিয়েছি। এরপরে বিটাটা বন্ধ করে চারপাশ থেকে মাঝে এনে আবার বিট করে নিচ্ছি। চারপাশ থেকে মাঝে এনে অবশ্যই বিট করতে হবে, তা না হলে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই ক্রিমটা লিকুইড ফর্মের থাকবে আর মাঝেরটা পারফেক্টভাবে বিট হয়ে যাবে। ক্রিমের মধ্যে বাটারস্কচ ইমালশন দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ, যেখানে 5 ml রয়েছে আনুমানিক। আর ক্লায়েন্টের ফ্লেভার নিয়ে কোনো রেকমেন্ড ছিল না, তার জন্য আমি বেস ফ্লেভার রেখেছি ভ্যানিলা, আর ক্রিমে রেখেছি বাটারস্কচ। এটা আমার নিজে থেকেই আমি দিয়েছি, তো সেজন্য কোনো সমস্যা হয়নি। তো এবার ক্রিমটা 90% পর্যন্ত বিট করার পরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। অন্যদিকে ইতিমধ্যে আমাদের কেকটাও পারফেক্টভাবে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। বর্তমানে যে পরিমাণ লোডশেডিং, এর মধ্যে ওভেনে কেক তৈরি করা অনেক টাফস আর অনেক
রিস্ক, আপনার কেকটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। এমনই আমি যখন ভয়েস করছিলাম তখনও কিন্তু 4 থেকে 5 বার লোডশেডিং হচ্ছে অন্ধকারে বসে, তারপর ভয়েস ওভার করছি। তো এরই মধ্যে আমি 12 ইঞ্চ কেক টিনটাও নামিয়ে নিয়েছি, আর যেটা 6 ইঞ্চ কেক টিনে কেক বেটা দিয়ে বেক করেছি সেটাও ঠান্ডা করে এবার ডিমোল করে আপনাদের সাথে শেয়ার করছি। 2টা লেয়ার করেছি, এই তো আলহামদুলিল্লাহ একদম সফট একটা আমাদের স্পঞ্জ কেক তৈরি হয়ে গিয়েছে। সেমভাবে আমি ছোট সাইজের যে কেকটা সেটাও আমি একটা সাইডে রেখে দিচ্ছি 2টা স্লাইস করে। এইবার আমি 16 ইঞ্চ একটা কেক বোর্ড নিয়েছি, এর মধ্যে কিছুটা ক্রিম দিচ্ছি, দিয়ে কেক ডেকোরেশন শুরু করব। প্রথম স্লাইস দিয়ে এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম সুগার সিরাপ, দিয়ে ক্রিমটা যতটা সম্ভব এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আসলে বর্তমানে যে পরিমাণ লোডশেডিং আর ক্রিমের বাজে কোয়ালিটি, আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছে আর কেকের প্রাইস খুবই কম, তাদের কিন্তু একদমই বিজনেসটা ধরে রাখা বা করা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো যতটা সম্ভব আমি প্রথম লেয়ারে দিয়ে তারপর দ্বিতীয় লেয়ারে সুগার সিরাপ দিয়ে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। এরপরে আমি এই তো কেকটা স্কোয়ার শেপ করে নিচ্ছি, যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আসলে এটা মুখে বলে বোঝানোর কিছুই নেই। তো এই তো আমি হাত দিয়ে ধরলাম, এই বিষয়টা আপনারা অবশ্যই ইগনোর করবেন, কারণ হচ্ছে আমার হাত ক্লিন ছিল। তো চারপাশে এভাবে করে দিয়ে তারপর ওই যে আমি আগে ছোট সাইজের যে কেক টিনে আলাদাভাবে করেছিলাম সেটা মাঝে এইভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন যদি আপনাদের মনে করেন কেকের উপকরণ নষ্ট না করতে চান, ওভেনে দিলে লোডশেডিং হবে, এইভাবে চুলায় আপনারা চাইলে করতে পারেন। এইবার কেক বোর্ডারে আমি যতটা সম্ভব ক্রিমটা দিয়ে কেকটা কভার করে নিচ্ছি। কেকটা এক একটা কাজ করতে থাকি, এক একটা বার নর্মাল ফ্রিজে রাখি, আবার বের করি, আবার ডেকোরেশন করি, এইভাবে করে আসলে কেকের কাজটা সম্পন্ন করেছি। এই ধরনের বড় স্কোয়ার কেকগুলো একটু শেপ আনা অনেক টাফ, বিশেষ করে চারকোনা শেপ আনা অনেক টাফ, একটু চ্যালেঞ্জিং বিষয় হয়। তার জন্য আমি ব্রেড নাইফ দিয়েও যতটা সম্ভব এই তো চারপাশে অসমানটা সমান করে দিলাম, আর উপরে এই ব্রাশের সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে দিলাম। আসলে এই ব্রাশের ডিজাইনটা আমার ক্লায়েন্ট বুঝতে পারেনি, তাই উনি বক্সের মধ্যে গাড়িতে জার্নি করা অবস্থায় দেখে যে ফোনে বলছিল যে কেক ফাটা কেন। তো উপরের মোটামুটি কিছুটা ফিনিশিং শেষ করে আমি সেই কেকটা নর্মাল ফ্রিজে রেখে দিলাম। এইবার আবারও ফ্রিজ থেকে ক্রিম বার করলাম, যতটা প্রয়োজন একটি মিক্সিং বলে নিলাম, অবশিষ্ট ক্রিম নর্মাল ফ্রিজে রেখে দিলাম, যেহেতু প্রচণ্ড গরম অবশিষ্ট ক্রিম পাশে রেখে কাজ করা সম্ভব না, এতে করে ক্রিমটা নরম হয়ে যাবে, পরবর্তী সময়ে ফেনা ফেনা হয়ে গেলে কাজ করা যাবে না। এতে ব্লু কালার দিয়ে কিছুটা এই ফুলের আমি কিভাবে কাজ করেছি, কি করেছি, ডিপ ফ্রিজে কীভাবে রেখেছি সব আপনাদের সাথে শেয়ার করেছি আমার শর্ট রিলস ভিডিওতে। তো এইভাবে গোলাপের স্ট্যান্ডের উপর কিছুটা ক্রিম, তারপরে একটি পেপার দিয়ে ছোট ছোট অনেকগুলি ফুল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম অনেকগুলি ফুল কেক বের করে রেখে এইভাবে কিন্তু এক একটা তৈরি করবো কেকের উপর দেবো, সেটা পসিবল হয় না। তো আমি 224 নাম্বার রোজ নজেলটাই ব্যবহার করেছি। এখন আমি বোর্ড সহ ফুল সহ এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এইবার এই মুহূর্তে আমি ডেকোরেশন যখন করছিলাম তখনও কিন্তু লোডশেডিং, মোট কথা মানে লোডশেডিং একটা কেক মানে কাজ করতে হলে অনেক লোডশেডিং হয় অনেকবার। তো চারপাশে এইভাবে 6B নজেল দিয়ে আমি একটা ডিজাইন করলাম, তারপর রেখে দিলাম আবারও নর্মাল ফ্রিজে। এরপরে ডিপ ফ্রিজ থেকে 15 থেকে 20 মিনিট পরে বের করে আগে থেকে তৈরি করে রাখা সেই গোলাপ ফুলগুলি এইভাবে হাত দিয়ে ধরে আবার স্পুন দিয়ে সহজভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই টিপসগুলি ফলো করতে পারেন। সহজভাবে ঢাকার ভাইরাল আগারগাঁওর সেই কেক আমি কোনো প্রকার ওভেন ছাড়া চুলাতে তৈরি করে A to Z ভিডিও টিপস সহ আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো ফুলগুলি বসিয়ে দিয়ে মনে হচ্ছে যেহেতু গায়ে হলুদ, তাই আমার মনে হয় কিছুটা হলুদের ছোঁয়ার প্রয়োজন ছিল, তাই কিছুটা হলুদ ক্রিম দিয়ে উপরে রেণুর মতো ছোট ছোট এইভাবে বসিয়ে দিলাম। এতে করে এর মানে কেকটা একটা জীবন্ত বা প্রাণবন্ত হবে মনে হবে। এই তো এবার কিছুটা লিফট বা পাতা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি সুন্দর হবে। কিছুটা ইয়েলো ফুড কালার আর কিছুটা ব্ল্যাক কালার ক্রিমের সাথে দিয়ে পাতার জন্য শ্যাওলা কালারটা এনেছি। এই হচ্ছে ওয়েফার পেপার, এর অসমান অংশটা আমি অফ স্ক্রিনে কেটে এবার কেকের মাঝ বরাবর এইভাবে বসিয়ে দিচ্ছি। আমি নাম লেখার সময় তারিখ লিখেছিলাম, কাজ করতে করতে সেই তারিখটা মুছে গিয়েছে। আশা করি আমরা যারা চট্টগ্রামবাসী আছি তারা ঢাকার ভাইরাল আগারগাঁও কেক খাওয়ার কোনো ইচ্ছাই জাগবে না। আজকের রেসিপিটা দেখে আপনারা অনায়াসে কোনো প্রকার ওভেন ছাড়া বাসায় A to Z কেক তৈরি করা শিখতে পারেন। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।